হ্যালো ভাই আপুরা, আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়ন ভর্তি পরীক্ষা আজকে ক্লাস নাম্বার 2। পরিবেশ রসায়নের প্রথম ক্লাসে আমরা 7টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা অঙ্ক এবং থিওরি কন্টিনিউ করব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসের পড়াগুলো ফলো করবে এবং অবশ্যই আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করবে। চলো ক্লাস নাম্বার 2 শুরু করা যাক। ক্লাস নাম্বার 2 এর শুরুতে আমরা আজকে আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে। আদর্শ গ্যাস সমীকরণ সম্পর্কে দুইটা কথা বলে নিই লেখার আগে। যে সকল গ্যাস আদর্শ গ্যাস সমীকরণকে মেনে চলে তারা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস সমীকরণ। যারা আদর্শ গ্যাস সমীকরণকে মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা মেনে চলে না তারা অনাদর্শ বা বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাস সমীকরণটা কি? আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যারা এই সমীকরণকে মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা এই সমীকরণকে মেনে চলে না তারা অনাদর্শ বা বাস্তব গ্যাস। এখান থেকে লিখতে পারি বা মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি, বা মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। আমাদের খুব ভালো করে জানা আছে মোল সংখ্যা n মানে m বাই m, ভর বাই আণবিক ভর। মোল সংখ্যা n মানে আমরা শিখছি পিভি বাই আরটি। মূল সংখ্যা n মানে আমরা শিখছি পিভি বাই আরটি। মূল সংখ্যা n মানে ভর বাই আণবিক ভর ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। বা লক্ষ্য করো, যদি আমরা ভর m এর সমীকরণ বের করার চেষ্টা করি, ভর m ইজ ইকুয়াল টু PVM by RT, ভর m is equal to PVM by RT। আণবিক ভর ক্যাপিটাল M is equal to MRT by PV। আণবিক ভর ক্যাপিটাল M is equal to MRT by PV। বা চাপ P is equal to MRT by VM। চাপ P is equal to MRT by VM। বা আয়তন V is equal to MRT by PM। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা অনেকগুলা সমীকরণ বের করছি। এই অংশটাকে আমরা আরেকবার লিখি, m by m is equal to PV by RT। m by m is equal to PV by RT। বা m by v is equal to PM by RT। m by v মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব D সমান সমান PM by RT।
লক্ষ্য করো সবাই, ঘনত্ব ডি সমান সমান ভর এম বাই ঘনত্ব ডি সমান সমান ভর এম বাই আয়তন ভি। এম বাই ভি মানে ঘনত্ব ডি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পেয়েছি মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা 6টা সমীকরণ পেয়েছি। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব এই 6টা সমীকরণ পেয়েছি। যারা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণকে মেনে চলে তারা আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তারা অনাদর্শ গ্যাস। আদর্শ গ্যাস সমীকরণে এই যে আর আছে, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হচ্ছে লিটার বায়ুচাপ একক, লিটার বায়ুচাপ একক। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে এসআই একক। আর এর মান 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইআরজি পার কেলভিন পার মোল। সিজিএস একক 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। এটা হচ্ছে ক্যালোরি একক। আর মানে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হচ্ছে লিটার বায়ুচাপ একক। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে এসআই একক। আর এর মান 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইআরজি পার কেলভিন পার মোল। এটা হচ্ছে সিজিএস একক। 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। এটা হচ্ছে ক্যালোরি একক। সবাই লক্ষ্য করো, অনেক সময় এমসিকিউতে আসে যে এসআই এককে আর এর সঠিক মান কোনটি, সিজিএস এককে আর এর সঠিক মান কোনটি, ক্যালোরি এককে আর এর সঠিক মান কোনটি, কিংবা লিটার বায়ুচাপ এককে আর এর সঠিক মান কোনটি। এসআই এককে আর এর সঠিক মান 8.314, সিজিএস এককে আর এর সঠিক মান 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ক্যালোরি এককে আর এর সঠিক মান 1.987, লিটার বায়ুচাপ এককে আর এর সঠিক মান 0.081 লিটার এটিএম পার কেলভিন পার মোল। স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, 1 বড় হাতের কে মানে কেলভিন। স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে আয়তন সম্প্রসারণ জনিত যে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর সংজ্ঞা। স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে
আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। আমি রিপিট করছি, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। আমি রিপিট করছি, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। রিপিট, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির কারণে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। লক্ষ্য করো সবাই যে আমরা আর এর মান জানি 4টা। লিটার বায়ু চাপ এককে 0.081, এসআই এককে 8.314, সিজিএস এককে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ক্যালোরি এককে 1.987। আমরা আর এর মান কয়টা জানি? 4টা। প্রশ্ন হচ্ছে অঙ্ক করার সময় আর এর মান কখন কোনটা ব্যবহার করব? আমরা আর এর মান কয়টা জানি? 4টা। প্রশ্ন হচ্ছে অঙ্ক করার সময় আর এর মান কখন কোনটা ব্যবহার করব? লক্ষ্য করো, আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর। আমরা এমন একটা জায়গায় আছি যে কি জায়গা এটা, যে আর এর মান আমরা জানি 4টা। প্রশ্ন হচ্ছে অঙ্ক করার সময় আর এর মান কখন কোনটা ব্যবহৃত হবে? আর এর মান আমরা কয়টা জানি? 4টা। প্রশ্ন হচ্ছে অঙ্ক করার সময় আর এর মান কখন কোনটা ব্যবহৃত হবে? আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, আরেকটা কি? ঘনত্ব। এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। এই 6টা সমীকরণে আর এর মান হবে 0.0821। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। লক্ষ্য করো, আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল হলে চাপ লিখতে হবে, আর এর মান 0.081 হলে নাম্বার 1, চাপ লিখতে হবে এটিএম এককে নাম্বার 2, আর এর মান 0.081 হলে চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটার এককে।
আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে নাম্বার 1 চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটার এককে। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটার এককে। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটার এককে। সবাই লক্ষ্য করো, 1 ATM = 76 সেন্টিমিটার পারদ চাপ। গত ক্লাসে লিখছিলাম 760 মিলিমিটার পারদ চাপ, 101.325 কিলো প্যাসকেল, 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। প্যাসকেলকে অনেকে বলে নিউটন পার মিটার স্কয়ার। 1.01325 বার, 760 টর। এটা হচ্ছে 1 ATM এর সাথে চাপের বাদবাকি এককের সম্পর্ক। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল হলে চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটার এককে। লক্ষ্য করো, সেন্টিমিটার পারদ চাপকে 76 দ্বারা ভাগ করলে এটিএম, মিলিমিটার পারদ চাপকে 760 দ্বারা ভাগ করলে এটিএম, কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করলে এটিএম। খুব বাজে ভাবে বলি, চাপের মান যে এককেই দেয়া থাকুক না কেন, চাপের মান যে এককেই দেয়া থাকুক না কেন, যদি এটিএম নিতে চাও 1 ATM এর সাথে ওই এককের সম্পর্ক দ্বারা ভাগ করবা। চাপের মান যে এককেই থাকুক না কেন, যদি এটিএম নিতে চাও তাহলে 1 ATM এর সাথে ওই এককের সম্পর্ক দ্বারা ভাগ করবা। সেন্টিমিটার পারদ চাপকে 76 দ্বারা ভাগ করলে এটিএম, মিলিমিটার পারদ চাপকে 760 দ্বারা ভাগ করলে এটিএম, কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করলে এটিএম। প্যাসকেলকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 1.01325 ইন্টু 10⁵ দ্বারা ভাগ করলে এটিএম। বারকে 1.01325 দ্বারা ভাগ করলে এটিএম। টরকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। চাপের মানটা যে এককেই থাকুক, অসুবিধার কিছু নাই। যদি এটিএম নিতে চাও 1 ATM এর সাথে ওই এককের সম্পর্ক দ্বারা ভাগ করবা। চাপের মানটা যে এককেই থাকুক, অসুবিধার কিছু নাই। যদি এটিএম নিতে চাও তাহলে 1 ATM এর সাথে ওই এককের সম্পর্ক দ্বারা ভাগ করবা। সেন্টিমিটার পারদ চাপকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 76। মিলিমিটার পারদ চাপকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 760। কিলো প্যাসকেলকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 101.325। প্যাসকেলকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 1.01325 ইন্টু 10⁵। বারকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 1.01325। টরকে কত দ্বারা ভাগ করলে এটিএম? 760। আর জেনে রাখো,
dm cube is equal to liter, 1 dm cube is equal to 1 liter. আরো জেনে রাখো cm cube is equal to ml, cm cube into 10 inverse 3 liter, ml into 10 inverse 3 liter. cm cube আর ml একই জিনিস, cm cube into 10 inverse 3 liter, ml into 10 inverse 3 liter. আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। আমরা এখন অঙ্কে চলে যাব। গত ক্লাসে 7 পর্যন্ত করেছিলাম, আজকে শুরু করব 8 নাম্বার অঙ্ক দিয়ে, নাম্বার 8। অঙ্কের ডাকটাকে ঠান্ডা মাথায় লিখি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 740 মিলিমিটার, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 740 মিলিমিটার পারদ চাপে 0.842 গ্রাম গ্যাস, 400 ml আয়তন দখল করে। গ্যাসটির বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 740 মিলিমিটার পারদ চাপে 0.842 গ্রাম গ্যাস, 400 ml আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 740 মিলিমিটার পারদ চাপে 0.842 গ্রাম গ্যাস, 400 ml আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? লক্ষ্য করো সবাই, অ্যান্সার আণবিক ভর ক্যাপিটাল M is equal to mRT by PV। M মানে ভর, ভরের মান হচ্ছে 0.842 গ্রাম। আর মানে মোলার গ্যাস ধ্রুবক। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। তাপমাত্রা বসাইতে হবে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলাম, হবে কি? কেলভিন। আর এর মান যদি 0.0821 হয় তখন চাপ লিখতে হবে এটিএম এ। এই মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে হয় এটিএম। আয়তন লিখতে হবে লিটারে, ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। আণবিক ভর বের করতে বলছে, আণবিক ভরের রাশিমালা লিখছি। m মানে ভর 0.842 গ্রাম। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। তাপমাত্রা বসবে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করছি কেলভিন। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে, ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার।
ক্যালকুলেটরে করে দেখবা, এটার জন্য ক্যালকুলেটর লাগবে। অ্যান্সার আসে 52। ভর যেহেতু গ্রাম, আণবিক ভর হবে গ্রাম পার মোল। ভর যদি কেজি হইতো, আণবিক ভর হইতো কেজি পার মোল। ভর যেহেতু গ্রাম, আণবিক ভর গ্রাম পার মোল। ভর যদি কেজি হইতো, আণবিক ভর হইতো কেজি পার মোল। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। আর এর মান 0.0821 হলে আয়তন লিখতে হবে লিটারে, চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। এমএল কে 10⁻³ দ্বারা গুণ করলে লিটার। ক্যালকুলেটরে করতে হবে, অ্যান্সার আসে 52। ভর যেহেতু গ্রাম, আণবিক ভর হবে গ্রাম পার মোল। আর এর মান 0.0821 হলে নাম্বার 1 চাপ লিখতে হবে এটিএম এ, নাম্বার 2 আয়তন লিখতে হবে লিটারে। আগে একটু থিওরি শিখো, মনে রাখবা আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। বাষ্প ঘনত্ব ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর, মানে বড় হাতের এম। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব ইন্টু 2 ইজ ইকুয়াল টু আণবিক ভর। নাম্বার 9, 25°C তাপমাত্রা এবং 101.3 kPa চাপে একটি গ্যাসের 5.6 গ্রামের, একটি গ্যাসের 5.6 গ্রামের আয়তন নির্ণয় করো। উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব 15। 25°C তাপমাত্রা এবং 101.3 kPa চাপে একটি গ্যাসের 5.6 গ্রামের আয়তন নির্ণয় করো। উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব 15। তাহলে কি নির্ণয় করতে বলছে ভাইয়া? আয়তন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আয়তন। আয়তন V is equal to mRT/PV। আয়তন V is equal to mRT/PV। m মানে ভর, m মানে ভর, 5.6 গ্রাম। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। তাপমাত্রা হবে কেলভিনে। ডিগ্রি সেলসিয়াস, 25°C সাথে 273 যোগ করলে 298 কেলভিন। সূত্রটা দেখি একটু ভুল লিখছিলাম। আয়তন V সমান সমান mRT/PM। m হচ্ছে ভর। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণ গুলাতে আর এর মান হবে 0.0821।
তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে প্রাপ্ত আয়তনের সমীকরণ আর এর মান 0.0821, তাপমাত্রা হবে কেলভিনে। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। কিলোপ্যাসকেল কে 101.325 দ্বারা ভাগ করলে হয় এটিএম। এই বড় হাতের এম মানে আণবিক ভর। আণবিক ভর তো দেওয়া নাই, দেয়া আছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর তো দেওয়া নাই, বাষ্প ঘনত্ব ইন্টু 2 হচ্ছে আণবিক ভর। অ্যান্সার আসে 4.56। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 101.3 কিলোপ্যাসকেল চাপে একটি গ্যাসের 5.6 গ্রামের আয়তন নির্ণয় করো। উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব 15। কি বের করতে বলছে? আয়তন। আয়তন ভি সমান সমান এমআরটি বাই পিএম। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এককে, আয়তন লিখতে হবে লিটারে। এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর দেওয়া নাই, দেওয়া আছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব ইন্টু 2 আণবিক ভর। টি হচ্ছে কেলভিনে, এম হচ্ছে ভর। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হয় কেলভিন। নাম্বার 10, একজন লোক নিঃশ্বাসে একজন লোক নিঃশ্বাসে 200 ml বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সে সময়ে বাতাসের চাপ বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সে সময়ে বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ-চাপ হলে লোকটি একেবারে কতখানি গ্যাস অণু গ্রহণ করে? একজন লোক নিঃশ্বাসে 200 ml বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সে সময়ে বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ-চাপ হলে লোকটি একেবারে কতখানি গ্যাস অণু গ্রহণ করে? অণুর সংখ্যা জানতে চাইছে। অণুর সংখ্যা জানতে চাইলে প্রথমে বের করতে হবে মোল সংখ্যা। মোল সংখ্যা n সমান সমান পিভি বাই আরটি। একজন লোক নিঃশ্বাসে 200 ml বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস
এবং সে সময়ে বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ চাপ হলে লোকটি একেবারে কতখানি গ্যাস অণু গ্রহণ করে। অণুর সংখ্যা জানতে চাইছে। অণুর সংখ্যা জানতে চাইলে শুরুতে বের করতে হবে মোল সংখ্যা। সবাই লক্ষ্য করো, অণুর সংখ্যা জানতে চাইছে, শুরুতে বের করতে হবে মোল সংখ্যা। পি মানে চাপ। লক্ষ্য করো, আমরা আগে আর এর মানটা লিখব। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আদর্শ গ্যাস সমীকরণ থেকে প্রাপ্ত মোল সংখ্যার সমীকরণ, আর এর মান 0.0821। তাপমাত্রা হবে কেলভিনে। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। এই মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। এমএল কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যার সমীকরণ, আর এর মান 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। এই মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ, আয়তন লিখতে হবে লিটারে। এমএল কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। আর তাপমাত্রা কেলভিনে। অণুর সংখ্যা বের করতে বললে প্রথমে বের করব মোল সংখ্যা। অণুর সংখ্যা বের করতে বললে প্রথমে বের করব মোল সংখ্যা। (8.01 ইন্টু tan ইনভার্স 3 মোল। অণুর সংখ্যা বের করতে বললে প্রথমে বের করব মোল সংখ্যা। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে হয় অণুর সংখ্যা টি। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে হয় অণুর সংখ্যা। 4.8 ইন্টু 10⁻21t। তাহলে সবাই লক্ষ্য করো, একজন লোক নিঃশ্বাসে 200 ml বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সে সময়ে বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ চাপ হলে লোকটি একেবারে কতখানি গ্যাস অণু গ্রহণ করে। অণুর সংখ্যা বের করতে হলে প্রথমে লিখবা মোল সংখ্যা। মোল সংখ্যা n = PV/RT। অণুর সংখ্যা বের করতে হলে প্রথমে বের করবা মোল সংখ্যা। মোল সংখ্যা n = PV/RT। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব। এই সমীকরণগুলোতে আর এর মান 0.0821। আর এর মান 0.0821 লিখতে হলে নাম্বার 1 চাপ লিখতে হবে এটিএম এ। মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে এটিএম। আয়তন লিখতে হবে লিটারে। এমএল কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। আসলো মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে হয় অণুর সংখ্যা। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে হয় অণুর সংখ্যা। অণুর সংখ্যা বের করতে হলে প্রথমে বের করব মোল সংখ্যা। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে হয় অণুর সংখ্যা। নাম্বার 10 হয়ে গেছে। এইবার নাম্বার 11। একটি 10
ডিএম কিউব। ডিএম কিউব মানে লিটার। 1 ডিএম কিউব মানে 1 লিটার, 10 ডিএম কিউব মানে 10 লিটার। একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয়? একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয়? পরিমাণ মানে ভর। জলীয় বাষ্প দ্বারা একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয় বাষ্প একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয় বাষ্প দ্বারা 300 কেলভিন তাপমাত্রা, এখানে কেলভিনে দেওয়া আছে, খুব ভালো। 1.01 কিলো প্যাসকেল একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণে জলীয় বাষ্প দ্বারা 300 কেলভিন তাপমাত্রায় 1.01 কিলো প্যাসকেল চাপে পূর্ণ হবে? একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয় বাষ্প দ্বারা 300 কেলভিন তাপমাত্রায় 1.01 কিলো প্যাসকেল চাপে পূর্ণ হবে? তাহলে ভর বের করতে বলছে। অঙ্কের ডাকটা এই পর্যন্ত একটু অস্পষ্ট হয়েছে। একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণে জলীয় বাষ্প দ্বারা 300 কেলভিন তাপমাত্রায় 1.01 কিলো প্যাসকেল চাপে পূর্ণ হবে? লক্ষ্য করো সবাই, কি পরিমাণ মানে ভর বের করতে বলছে। কি পরিমাণ মানে কি বের করতে বলছে? ভর এম সমান সমান পিভিএম বাই আরটি। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা ভর, মূল সংখ্যা ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই 6টা সমীকরণে আর এর মান হবে 0.0821। তাপমাত্রা লিখতে হবে কেলভিনে, কেলভিনে দেওয়া আছে। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। 1.01 কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করলে এটিএম। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। আয়তন লিখতে হবে লিটারে, 10 ডিএম কিউব মানে 10 লিটার। বড় হাতের এম মানে আণবিক ভর। জলীয় বাষ্প মানে পানির গ্যাসীয় ফর্ম, এটার আণবিক ভর হচ্ছে 18। আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, আর ভরের একক কি হবে? গ্রাম। অ্যান্সার আসে 0.073 গ্রাম। একটি 10 ডিএম কিউব পাত্র কি পরিমাণ জলীয় বাষ্প দ্বারা 300 কেলভিন তাপমাত্রায় 1.01 কিলো প্যাসকেল চাপে পূর্ণ হবে? ভর বের করতে বলছে। তাহলে ভরের সমীকরণটা লিখলাম। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা ভর, আণবিক ভর, চাপ,
আয়তন ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করলে এটিএম। আয়তন লিখতে হবে লিটারে, 10 ডিএম কিউব ইজ ইকুয়াল টু 10 লিটার। আর বড় হাতের এম মানে কি? আণবিক ভর। জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। জলীয় বাষ্প মানে পানি। পানির আণবিক ভর 18 গ্রাম পার মোল, তাহলে ভরের একক গ্রাম। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা ভর, এই সমীকরণ গুলাতে আর এর মান 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এ। কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করলে এটিএম। আয়তন লিখতে হবে লিটারে, 10 ডিএম কিউব মানে 10 লিটার। বড় হাতের এম মানে আণবিক ভর। জলীয় বাষ্প মানে পানি। আণবিক ভর হচ্ছে 18 গ্রাম পার মোল। কি পরিমাণ মানে ভর বের করতে বলছে, তাহলে ভর কত? এত গ্রাম। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মোল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান হবে 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ লিখতে হবে এটিএম এককে। নাম্বার 2, আয়তন লিখতে হবে লিটার এককে। আজকে মূলত আমরা আর বিষয়ক আলোচনা করছি। সি সমান সমান √3RT/m। এটা হচ্ছে আরএমএস বেগ, মানে রুট মিন স্কয়ার বেগ বা বর্গমূল গড় বর্গবেগ, বা অনেক সময় বর্গমূল গড় বেগ বলে। বর্গমূল গড় বেগ বা বর্গমূল গড় বর্গবেগ, সংক্ষেপে বলে বর্গমূল গড় বেগ বা আরএমএস বেগ। সি সমান সমান √8RT/m। পাই মানে 3.1416। গড় গতিবেগ। সি সমান সমান √2RT/m। এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। এই বেগের সমীকরণগুলোতে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল, এসআই একক, অথবা আর এর মান হবে 8.314 ইন্টু 10⁻⁷ ইআরজি পার কেলভিন পার মোল। সিজিএস একক। এই বেগের সমীকরণগুলোতে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল, এসআই একক, অথবা আর এর মান হবে 8.314 ইন্টু 10⁻⁷ ইআরজি পার কেলভিন পার মোল, সিজিএস একক। এই বেগের সমীকরণগুলোতে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, দুইটার যে কোনো একটা, তোমার যেটা ভালো লাগে। R is equal to 8.314 জুল পার কেলভিন পার মোল হলে নাম্বার 1, আণবিক ভর is equal to কেজি পার মোল একক। নাম্বার 2, বেগ ইজ ইকুয়াল টু বেগ, আণবিক ভর কি? ক্যাপিটাল এম। বেগ সি ইজ ইকুয়াল টু হবে মিটার পার সেকেন্ড। আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পার কেলভিন পার মোল হলে
আণবিক ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কেজি পার মোল একক, বেগ সি ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড একক হবে। তাহলে বেগ যদি মিটার পার সেকেন্ড হয়, আর এর মান 8.314, আর এর মান 8.314 হলে আণবিক ভর হবে কেজি পার মোল। আমরা যত আণবিক ভর জানি, যেমন অক্সিজেনের আণবিক ভর 32, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, যত আণবিক ভর আমরা জানি তার একক হচ্ছে গ্রাম পার মোল। যত আণবিক ভর আমাদের জানা আছে তার একক হচ্ছে গ্রাম পার মোল। মনে রাখবা, গ্রাম পার মোল ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু কেজি পার মোল। যত আণবিক ভর আমাদের জানা আছে তার একক হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোল ইন্টু 10⁻³ কেজি পার মোল। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, দুইটার যে কোনো একটা, যেটা ভালো লাগে। আর এর মান 8.314 হলে আণবিক ভর হবে কেজি পার মোল, বেগ হবে মিটার পার সেকেন্ড। যত আণবিক ভর জানা আছে একক হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোলকে 10⁻³ দ্বারা গুণ করলে কেজি পার মোল। R is equal to 8.314 into 10⁻⁷. ERG পার কেলভিন পার মোল হলে নাম্বার 1 আণবিক ভর M is equal to গ্রাম পার মোল। নাম্বার 2 বেগ C is equal to সেন্টিমিটার পার সেকেন্ড একক হবে। এই আরএমএস বেগ গড় গতিবেগ সম্ভাব্যতম বেগ। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, তোমার যেটা ভালো লাগে। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, যেটা তোমার ভালো লাগে। আর এর মান 8.314 হলে আণবিক ভর হবে কেজি পার মোল, বেগ হবে মিটার পার সেকেন্ড। আমরা যত আণবিক ভর জানি, যেমন অক্সিজেনের আণবিক ভর 32, একক হচ্ছে গ্রাম পার মোল। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, একক হচ্ছে গ্রাম পার মোল। যত আণবিক ভর জানি একক হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোলকে 10⁻³ দ্বারা গুণ করলে হয় কেজি পার মোল। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর হবে গ্রাম পার মোল, বেগ সি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আরএমএস বেগ গড় গতিবেগ সম্ভাব্যতম বেগ। আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷। আর এর মান 8.314 হলে আণবিক ভর হবে কেজি পার মোল, বেগ হবে মিটার পার সেকেন্ড। সকল আণবিক ভরের একক গ্রাম পার মোল। গ্রাম পার মোলকে 10⁻³ দ্বারা গুণ করলে কেজি পার মোল। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর হবে গ্রাম পার মোল, বেগ হবে সেন্টিমিটার পার সেকেন্ড। শেষবারের মতো আরেকবার বলি, আরএমএস বেগ গড় গতিবেগ সম্ভাব্যতম বেগ। এই বেগের সমীকরণগুলোতে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, তোমার যেটা ভালো লাগে সেটা লিখবা, তবে এর বাইরে তৃতীয় কোনোটা হবে না। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷। আর এর মান যদি 8.314 লিখো, আণবিক ভর হবে কেজি পার মোল, বেগ হবে মিটার পার সেকেন্ড। আর আর এর মান যদি 8.314 ইন্টু 10⁻⁷ লিখো, আণবিক ভর হবে গ্রাম পার মোল, বেগ হবে সেন্টিমিটার পার সেকেন্ড। লক্ষ্য করো, বেগের সমীকরণগুলোতে আর এর মান হয় 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷, যে কোনো একটা লিখতে হবে। আমরা 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম, এবার নাম্বার 12।
27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস? 27 ডিগ্রি সেলসিয়াস। সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন O2 অক্সিজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বেগ কত? বর্গমূল গড় বেগ মানে হচ্ছে আরএমএস বেগ। নাম্বার 12 অ্যান্সার। আরএমএস বেগ সি সমান সমান √3RT/m। আরএমএস বেগের সমীকরণ, আর এর মান লিখলাম 8.314। তাপমাত্রা সব সময় কেলভিনে। আর এর মান যদি 8.314 হয়, আণবিক ভর লিখতে হবে কেজি/মোল এককে। তখন বেগটা আসবে মিটার/সেকেন্ড। ক্যালকুলেটর লাগবে মিটার/সেকেন্ড এককে। এম মানে হচ্ছে আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম/মোল। 32 কে 10⁻³ দ্বারা গুণ করলে হয় কেজি/মোল। বর্গমূল গড় বেগ বা আরএমএস বেগ। আরএমএস বেগের সমীকরণটা লিখলাম। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 × 10⁻⁷। আমি আর এর মান 8.314 লিখছি। আর এর মান যদি 8.314 হয়, তখন আণবিক ভর লিখতে হবে কেজি/মোল। অক্সিজেনের আণবিক ভর 32, তার একক হচ্ছে গ্রাম/মোল। আর এর মান 8.314 লিখলে আণবিক ভর লিখতে হবে কেজি/মোল। অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম/মোল। 32 কে 10⁻³ দ্বারা গুণ করলে কেজি/মোল। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 × 10⁻⁷। আর এর মান 8.314 লিখলে আণবিক ভর লিখতে হবে কেজি/মোল, বেগ হবে মিটার/সেকেন্ড। অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম/মোল। আর এর মান 8.314 লিখছে, আণবিক ভর লিখতে হবে কেজি/মোল। গ্রাম/মোল কে 10⁻³ দ্বারা গুণ করলে হয় কেজি/মোল। যত আণবিক ভর যারা আছে তার একক হচ্ছে গ্রাম/মোল। নাম্বার 13 0°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 49,330 সেন্টিমিটার। প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ড। এত মিটার/সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে এত মিটার। এত সেন্টিমিটার/সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার। (0°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 49,330 সেন্টিমিটার। গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ কত? 0°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার।
গ্যাসটির আণবিক ভর কত। এখন বর্গমূল গড় বর্গবেগের অঙ্ক কত, তাহলে আগে আরএমএস বেগের রাশিমালাটা লিখলাম। বর্গমূল গড় বর্গবেগ মানে কি বেগ, আরএমএস বেগ। আরএমএস বেগের রাশিমালা লিখলাম। সি আরএমএস বেগের মান হচ্ছে ৪৯,৩৩০ সেন্টিমিটার প্রতি সেকেন্ডে, মানে পার সেন্টিমিটার। তাহলে সি এর মান হচ্ছে ৪৯,৩৩০ সেন্টিমিটার পার সেকেন্ড। সি যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আর এর মান হবে 8.314। তাপমাত্রা ইন্টু 10⁻⁷। তাপমাত্রা বসাইতে হবে কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে 273 যোগ করলে 273 কেলভিন। মনে আছে ভাই শিখিয়েছিল। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর হবে গ্রাম পার মোল, বেগ হবে সেন্টিমিটার পার সেকেন্ড। বেগ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মান হবে 8.314 ইন্টু 10⁻⁷। বেগের সমীকরণে আর এর মান 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷। আর এর মান 8.314 হলে আণবিক ভর হবে কেজি পার মোল, বেগ হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর গ্রাম পার মোল, বেগ হবে সেন্টিমিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে, মানে সেন্টিমিটার পার সেকেন্ড। বেগ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷, তাহলে আণবিক ভর হবে গ্রাম পার মোল। এখান থেকে এম এর মানটা পাওয়া যায় 27.98 গ্রাম পার মোল। বেগ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর গ্রাম পার মোল, বেগ সেন্টিমিটার পার সেকেন্ড। কিভাবে, এত সেন্টিমিটার প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ড। বেগ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মান হবে 8.314 ইন্টু 10⁻⁷। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর গ্রাম পার মোল, বেগ সেন্টিমিটার পার সেকেন্ড। বেগের সমীকরণে আর এর মান হবে 8.314 অথবা 8.314 ইন্টু 10⁻⁷। নাম্বার 13 হয়ে গেল, এবার নাম্বার 14। কত তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগ -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগের সমান হবে। কত তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগ -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। তাহলে আরএমএস বেগ সমান √3RT/m is equal to √3RT/m। লক্ষ্য করো, এটা হচ্ছে ক্লোরিনের তাপমাত্রা, এটা ক্লোরিনের আণবিক ভর, এটা কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। দুই পাশে √3RT/m is equal to √3RT/m। এটা ক্লোরিনের তাপমাত্রা, এটা ক্লোরিনের আণবিক ভর, এটা কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, এটা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। দুই পাশে স্কয়ার করে দিলাম, রুট চলে যাবে, 3R কাটা যাবে।
দুই পাশে স্কোয়ার করে দিলাম, রুট চলে যাবে, 3r কাটা যাবে। তাহলে টি অফ ক্লোরিন আণবিক ভর অফ ক্লোরিন, টি অফ কার্বন ডাই অক্সাইড আণবিক ভর অফ কার্বন ডাই অক্সাইড। এই টি অফ ক্লোরিন মানে ক্লোরিনের তাপমাত্রা জানতে চাইছে। ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 71, শুধু সিএল হচ্ছে 35.5, Cl2 71। তাপমাত্রা বসাইতে হবে কেলভিনে, এই ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হয় কেলভিন। -91.43 প্লাস 273 181.57। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এখান থেকে ক্লোরিনের তাপমাত্রাটা চলে আসবে। তাপমাত্রা বসাবো কেলভিনে, বেরো হবে কেলভিনে। যদি কোনো কারণে ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার প্রয়োজন হয়, কেলভিন থেকে আলাদা করে লিখবা, সরাসরি বিয়োগ করবা না। কেলভিন থেকে 273 বিয়োগ করলে হয় ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগ -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগের সমান হবে। আরএমএস বেগ সমান √3RT/m = √3RT/m। আরএমএস বেগ সমান, লক্ষ্য করো এটা ক্লোরিনের তাপমাত্রা, ক্লোরিনের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। দুই পাশে স্কয়ার করে দিলাম, রুট উঠে যাবে, 3r কাটা যাবে। ক্লোরিনের তাপমাত্রা, ক্লোরিনের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। ক্লোরিনের তাপমাত্রা জানতে চাইছে, ক্লোরিনের আণবিক ভর 71। তাপমাত্রা বসাইতে হবে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলাম, হয়েছে কেলভিন। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। এখানে ক্লোরিনের তাপমাত্রা বের হয়েছে, তাপমাত্রা বসাবো কেলভিনে, বের হয়েছে কেলভিনে। যদি কোনো কারণে ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার প্রয়োজন হয়, কেলভিন থেকে 273 বিয়োগ করলে হয় ডিগ্রি সেলসিয়াস। গতিশক্তি E কে সমান সমান 3/2 nRT। গতিশক্তি E কে সমান সমান 3/2 nRT। n মানে মূল সংখ্যা, ছোট হাতের m বাই বড় হাতের m। ছোট হাতের m হচ্ছে ভর, বড় হাতের m হচ্ছে আণবিক ভর। গতিশক্তির সমীকরণে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে কেলভিনে তাপমাত্রা। গতিশক্তি ই কে সমান সমান 3/2 nRT। গতিশক্তির সমীকরণে n মানে মোল সংখ্যা, গতিশক্তির সমীকরণে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা হচ্ছে কেলভিনে তাপমাত্রা। আর গতিশক্তি EK = জুল একক হবে। গতিশক্তি EK = কোন একক হবে? জুল একক। গতিশক্তি EK = কোন একক হবে? জুল একক। নাম্বার 15,
25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস 25°C তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের (25°C তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুসমূহের গতিশক্তি কত? গতিশক্তি E কে সমান সমান 3/2 nRT। n মানে মূল সংখ্যা, n মানে কি বলেছি? মূল সংখ্যা। n মানে ভর বাই আণবিক ভর, 22 আর কার্বন ডাই অক্সাইড আণবিক ভর 44, n এর মান হচ্ছে 0.5। গতিশক্তির সমীকরণে r এর মান হবে 8.314, তাপমাত্রা বসাইতে হবে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন। লক্ষ্য করো, খুব মন দিয়ে লক্ষ্য করো, গতিশক্তির একক হবে জুল, গতিশক্তির একক হবে জুল। আসছে 1858.179 জুল। গতিশক্তি E কে সমান সমান 3/2 nRT। n মানে মূল সংখ্যা, ভর বাই আণবিক ভর। গতিশক্তির সমীকরণে r এর মান হবে 8.314, তাপমাত্রা হবে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন, আর গতিশক্তি আসবে জুল এককে। আমরা অসম্ভব চমৎকার একটা স্পেস অতিক্রম করে আসছি। চলো আমরা এখন ফ্ল্যাশব্যাকে যাই। লেটস হ্যাভ এ ফ্ল্যাশব্যাক। আমরা আজকের যে কাজ, সেই কাজটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর নিয়ে। আর এর মান আমরা কয়টা জানি? 4টা। কখন কোনটা ব্যবহৃত হবে? নাম্বার ওয়ান, আর এর মান কখন কোনটা ব্যবহৃত হয়? নাম্বার ওয়ান, আদর্শ গ্যাস সমীকরণ। নাম্বার ওয়ান কোনটা? আদর্শ গ্যাস সমীকরণ। এবং এ থেকে প্রাপ্ত সমীকরণে আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এই ক্ষেত্রে চাপ হবে এটিএম, আয়তন হবে লিটার। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণ গুলাতে আর এর মান 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ হবে এটিএম, আয়তন হবে লিটারে। নাম্বার 2, বেগের সমীকরণ। বেগের সমীকরণে আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা 8.314 ইন্টু 10⁻⁷ ইয়ারজি পার কেলভিন পার মোল। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল হলে আণবিক ভর হচ্ছে কেজি পার মোল, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এর মান 8.314 ইন্টু 10⁻⁷ হলে আণবিক ভর হচ্ছে গ্রাম পার মোল, বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। নাম্বার 3,
গতিশক্তির সমীকরণ। গতিশক্তির সমীকরণে আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। আর গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু জুল। তাহলে আজকে আমরা এই তিনটা শিখছি যে আর এর মান কখন কোনটা, আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণগুলোতে আর এর মান 0.0821। আর এর মান 0.0821 হলে চাপ হবে এটিএম এ, আয়তন হবে লিটারে। আরএমএস বেগ, গড় গতিবেগ, সম্ভাব্যত বেগ। বেগের সমীকরণে আর এর মান 8.314 অথবা 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আর গতিশক্তির সমীকরণে আর এর মান 8.314। নাম্বার 4, নার্নস্ট সমীকরণ। নাম্বার 4 কি বলেছি ভাই? নার্নস্ট সমীকরণ। R is equal to 8.314 জুল পার কেলভিন পার মোল। হোয়াট ইজ নার্নস্ট সমীকরণ? ক্যাপিটাল EMF is equal to E naught cell minus RT by NF ln অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। এটা হচ্ছে নার্নস্ট সমীকরণ। এই নার্নস্ট সমীকরণে আর এর মান হচ্ছে 8.314। EMF is equal to E naught cell minus RT by NF ln অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। গতি সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি EA। সক্রিয়ণ শক্তির সমীকরণে R is equal to 8.314 জুল পার কেলভিন পার মোল। আর ফাইনালি Kp is equal to Kc RT to the power del N। R is equal to 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। আমাদের পুরো কেমিস্ট্রি সিলেবাসে এর বাইরে আর এর কোনো ব্যবহার নেই। আমাদের পুরো কেমিস্ট্রি সিলেবাসে এর বাইরে আর এর কোনো ব্যবহার নেই। আমাদের পুরো কেমিস্ট্রিতে এর বাইরে আর এর আর কোনো ব্যবহার নেই। এই 6 জায়গায় আর এর ব্যবহার আছে। আদর্শ গ্যাস সমীকরণ এবং এ থেকে প্রাপ্ত মূল সংখ্যা, ভর, আণবিক ভর, চাপ, আয়তন, ঘনত্ব, এই সমীকরণ কয়টাতে আর এর মান 0.0821। আরএমএস বেগ, বর্গমূল, গড় বর্গবেগ বা সম্ভাব্যতম বেগ বা গড় গতিবেগ, বেগের সমীকরণে আর এর মান 8.314 অথবা 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, যেটা তোমার ভালো লাগে। তো পরবর্তী বিষয়গুলো খেয়াল রেখো। বেগের সমীকরণে আর এর মান 8.314 অথবা 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তোমার যেটা ভালো লাগে। তবে পরের বিষয়গুলো খেয়াল রেখো। গতিশক্তির সমীকরণে আর এর মান 8.314। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু জুল। নার্নস্ট সমীকরণে আর এর মান 8.314। সক্রিয়ণ শক্তি ইএ, সক্রিয়ণ শক্তির সমীকরণে আর এর মান 8.314। Kp is equal to Kc RT to the power del N, আর এর মান 0.0821। সক্রিয়ণ শক্তির সমীকরণে আর এর মান 8.314, কিন্তু Kp Kc এর সমীকরণে আর এর মান 0.0821। আমাদের পুরো কেমিস্ট্রিতে এই 6 জায়গায় আর এর ব্যবহার আছে। আমরা এখন এই টপিকটা ছেড়ে যাব। ছেড়ে যাওয়ার আগে বলে গেলাম আজকে আর সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করেছি। আমাদের পুরো কেমিস্ট্রিতে মোট এই 6 জায়গায় আর এর ব্যবহার আছে। এখন আমরা একটা নতুন সূত্র নিয়ে আলোচনা করব।
গ্রাহামের ব্যাপন সূত্র আর সমানুপাতিক 1/√ডি। পি টি স্থির, স্থির তাপমাত্রা ও চাপে আর মানে হচ্ছে ব্যাপনের হার, ডি মানে হচ্ছে ঘনত্ব। স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রাহামের ব্যাপন সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে R1/R2 √√d2/d1, R1/R2 √M2/M1, R1/R2 √ ছাড়া T2/T1। এগুলো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের অনুসিদ্ধান্ত। এখান থেকে গ্রাহামের ব্যাপন সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মা হচ্ছে R1/R2 √d2/d1 √M2/M1 √ ছাড়া T2/T1। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মা। R1/R2 √d2/d1 √M2/M1 √ ছাড়া T2/T1। ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এগুলো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের অনুসিদ্ধান্ত। সবাই এগুলো একটু লিখে নাও, ক্লাস নোটেও আমি সুন্দর করে তোমাদের লিখে দিব। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে R1/R2 √d2/d1 √M2/M1 √ ছাড়া T2/T1। খেয়াল রাখবা। আমরা 15 পর্যন্ত অঙ্ক করেছি, এবার 16। নাম্বার 16, একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার 30 মিটার কিউব পার সেকেন্ড হলে উক্ত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার 30 মিটার কিউব পার সেকেন্ড হলে উক্ত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার 30 মিটার কিউব পার সেকেন্ড হলে উক্ত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপনের হার কত? অক্সিজেন গ্যাসের ব্যাপন হার R1 ধরলাম 30 মিটার কিউব পার সেকেন্ড। অক্সিজেন গ্যাসের ব্যাপন হার R1 30 মিটার কিউব পার সেকেন্ড। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার জানতে চেয়েছে। মনে রাখবা, কোন গ্যাসের নাম দেয়া আছে তার মানে তার আণবিক ভর দেয়া আছে। আমরা তো জানি অক্সিজেনের আণবিক ভর 32। কোন গ্যাসের নাম দেয়া আছে তার মানে তার আণবিক ভর দেয়া আছে।
আর মনে রাখবা যেটাকে 1 ধরবা সেটা সব সময় 1 থাকবে। অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার যেহেতু R1, তাহলে তার আণবিক ভর হবে M1, তার ঘনত্ব হবে D1, তার সময় হবে T1। যেটাকে 1 ধরবা সেটা সব সময় 1ই থাকবে। অক্সিজেন গ্যাসের ব্যাপন হার যেহেতু R1 ধরছি, তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর হবে M1। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার যেহেতু R2 ধরছি, তার আণবিক ভর হবে M2। আর এর সাথে M এর সম্পর্ক, R1 বাই R2 is equal to root over M2 by M1। কোন গ্যাসের নাম দেয়া আছে, তার মানে আণবিক ভর আমাদের জানা আছে। R1 by R2 is equal to root over M2 by M1। R1 এর মান হচ্ছে 30, R2 এর মান আমরা বের করব, M2 এর মান হচ্ছে 44, M1 এর মান 32। R2 এর মান ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আসে 25.58। একই রকম টার্ম গুলোর একক সেম হবে। আগের R1 যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, আগের R যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, এখনকার আরও হবে মিটার কিউব পার সেকেন্ড। একই রকম টার্ম গুলার একক সেম হবে। আগের R যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, এখনকার আরও হবে মিটার কিউব পার সেকেন্ড। একটা গ্যাসের ব্যাপন হার দেওয়া আছে, আরেকটা গ্যাসের ব্যাপন হার বের করতে বলছে। একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার 30 মিটার কিউব পার সেকেন্ড হলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার কত? অক্সিজেন গ্যাসের ব্যাপন হার R1 হচ্ছে 30 মিটার কিউব পার সেকেন্ড। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার জানতে চেয়েছে, আর গ্যাসের নাম দেওয়া আছে, মানে আণবিক ভর জানি। যেটাকে 1 ধরবো সেটা সব সময় 1ই থাকবে। অক্সিজেন গ্যাসের ব্যাপন হার যেহেতু R1, তাহলে তার আণবিক ভর হবে M1। তাহলে একটা অঙ্ক হয়ে গেল। ষোলো নম্বরটা কমপ্লিট। এইবার 17 নাম্বার 17। একটি অজ্ঞাত গ্যাস একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের একটি অজ্ঞাত গ্যাস একটি ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের ওই একই ছিদ্র দিয়ে একটি অজ্ঞাত গ্যাস একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের 2.9 গুণ হলে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত? তাহলে তোমার নির্গমনের হার আমার নির্গমনের হারের 2.9 গুণ। একটি অজ্ঞাত গ্যাস একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের 2.9 গুণ হলে আমার
তোমার নির্গমনের হার আমার 2.9 গুণ। অজ্ঞাত গ্যাসের একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের 2.9 গুণ। তোমার নির্গমনের হার আমার 2.9 গুণ। ধরি অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হার R1 is equal to X। সুতরাং অজ্ঞাত গ্যাসের নির্গমনের হার R2 is equal to 2.9x। একটি অজ্ঞাত গ্যাসের একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের 2.9 গুণ। অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হার যদি x হয়, আমি যদি x হই, তুমি 2.9x। কারণ তোমার ব্যাপনের হার আমার ব্যাপনের হারের 2.9 গুণ। আমি x হলে তুমি 2.9x। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর M1 is equal to 17 গ্রাম পার মোল। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M2 জানতে চাইছে। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M2 জানতে চাইছে। R1 এর মান হচ্ছে x, R2 এর মান হচ্ছে 2.9x। অ্যামোনিয়ার ব্যাপনের হার যেহেতু R1, তাহলে তার আণবিক ভর হবে M1। যেটাকে একবার 1 ধরবো সেটা অলওয়েজ 1ই থাকবে। x x কাটা গেল, দুই পাশে স্কয়ার করে দিলাম। এক্স এক্স কাটা গেল, দুই পাশে স্কয়ার করে দিলাম, তাহলে ডানের রুটটা উঠে পড়লো। এই দুই পাশে স্কয়ার করলে ডানের রুটটা উঠে পড়লো। এখান থেকে M2 এর মানটা পেয়ে গেছি। তাহলে একটি অজ্ঞাত গ্যাস একটি ছিদ্র দিয়ে নির্গমনের হার ওই একই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাসের নির্গমনের হারের 2.9 গুণ হলে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বের করো। তাহলে আমার যদি x হয়, তোমার হবে 2.9x, কারণ তোমার ব্যাপনের হার আমার 2.9 গুণ। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার x, তাহলে অজ্ঞাত গ্যাসের 2.9x। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার যেহেতু R1 ধরছি, তাহলে অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার হবে R2। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার যেহেতু R1 ধরছি, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হবে M1। যেটাকে 1 ধরবো সেটা অলওয়েজ 1ই থাকবে। এভাবে অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা বের করে ফেলছি। নাম্বার 17 হয়ে গেছে। নাম্বার 18, একই তাপমাত্রা ও চাপে একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সম আয়তন অক্সিজেন। একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সম আয়তন অক্সিজেন এবং
একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড এবং 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সমায়তন অক্সিজেন এবং একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড এবং 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সমায়তন অক্সিজেন এবং একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড এবং 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? তাহলে প্রথমে আছে অক্সিজেন গ্যাস। নিঃসরণ ব্যাপন একই জিনিস। অক্সিজেন গ্যাসের নিঃসরণের জন্য সময় T1 is equal to 56 সেকেন্ড। অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য সময় T2 is equal to 80 সেকেন্ড। অক্সিজেন গ্যাসের নিঃসরণের জন্য সময় T1 56, পরেরটা অজ্ঞাত গ্যাসের 80। নাম দেয়া আছে, তার মানে আণবিক ভর আমরা জানি। অক্সিজেন গ্যাসের আণবিক ভর কি ধরবো? M1। সময় যেহেতু T1 ধরছি, তাহলে সারা জীবনে অক্সিজেন এখন 1, আণবিক ভর হবে M1, 32 গ্রাম পার মোল। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M2 জানতে চেয়েছে। দেখো এই পুরো ইকুয়েশনটা যদি তোমরা দেখো, R1 বাই R2 is equal to root over D2 by D1 is equal to root over M2 by M1 is equal to root ছাড়া T2 by T1। তাহলে এখানে কি কি পাইছি? T আর M। এই T আর M কি পাইছি? T আর M এর মধ্যে সম্পর্ক, T আর M এর মধ্যে সম্পর্ক root over M2 by M1 is equal to root ছাড়া T2 by T1। T আর M এর মধ্যে সম্পর্ক root over M2 by M1 is equal to root ছাড়া T2 by T1। M2 এর মান বের করতে বলছে, M1 এর মান 32, T2 এর মান 80, T1 এর মান 56। দুই পাশে স্কয়ার করে দিলাম, তাহলে বামের রুটটা চলে যাবে। সুতরাং M2 is equal to 65.31। আণবিক ভরের একক গ্রাম পার মোল। আগের আণবিক ভর গ্রাম পার মোল, এখনকার আণবিক ভর হবে গ্রাম পার মোল। অক্সিজেন গ্যাসের নিঃসরণের সময় ধরলাম T1, অজ্ঞাত গ্যাসের ব্যাপন বা নিঃসরণের সময় T2। অক্সিজেনের আণবিক ভর হবে M1। অক্সিজেনের সময় যেহেতু T1 ধরছি, কারণ অক্সিজেন সারা জীবনই 1,
অক্সিজেনের আণবিক ভর M1, ঘনত্ব D1, ব্যাপন R1, যেটাকে 1 ধরবো, সারা জীবনই 1। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M2 জানতে চাইছে। টি এবং এম এর মধ্যে সম্পর্ক √M2/M1 √ ছাড়া T2/T1। M2 এর মান বের করতে বলছে, M1 এর মান 32, T2 এর মান 80, T1 এর মান 56, M2 এর মানটা চলে আসছে। ব্যাপনের সূত্রগুলা একসাথে কম্বাইন করে পাইছি, R1/R2 √M2/M1 √ ছাড়া T2/T1। টি এবং এম এর মধ্যে সম্পর্ক, এখানে টি আর কি আছে, এম। কত পর্যন্ত করে ফেলছি? 18। এইবার হচ্ছে 19, নাম্বার 19। একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের জন্য যথাক্রমে পৃথকভাবে নিঃসরণের একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হারের অনুপাত 6:5। ক্লোরিনের ঘনত্ব 36 গ্রাম পার ডিএম কিউব। ঘনত্বের একক গ্রাম পার লিটার, ডিএম কিউব মানে লিটার, ডিএম কিউব মানে লিটার, গ্রাম পার লিটার মানে গ্রাম পার ডিএম কিউব হলে অজ্ঞাত গ্যাসের একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হারের অনুপাত 6:5। ক্লোরিনের ঘনত্ব 36 গ্রাম পার লিটার হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত? লক্ষ্য করো, আগে তো অজ্ঞাত গ্যাস, নিঃসরণ আর ব্যাপন একই জিনিস। R1 = 6, আগে তো অজ্ঞাত গ্যাস, আগে 6। অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার R1 হচ্ছে 6, ক্লোরিন গ্যাসের নিঃসরণের হার R2 হচ্ছে 5। অজ্ঞাত গ্যাস যেহেতু 1 ধরছি, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব হবে D1। জানতে চাইছে ক্লোরিন গ্যাসের ঘনত্ব D2, 36 গ্রাম পার লিটার, লিটার তো না, এখানে ডিএম কিউব দেওয়া। অজ্ঞাত গ্যাস আগে 6, ক্লোরিন গ্যাস পরে 5। অ্যান্সার। আর এবং ডি এর মধ্যে সম্পর্ক R1/R2 = √D2/D1। ব্যাপনের সূত্রগুলাই অনুপাতের সূত্র। R1 যদি 6 হয়, R2 হবে 5, R1 যদি 36 হয়, R2 হবে 25। ব্যাপনের সূত্রগুলাই হচ্ছে অনুপাতের সূত্র। আগে অজ্ঞাত গ্যাস, অজ্ঞাত গ্যাসের জন্য R1 6,
পরে ক্লোরিন গ্যাস, আগে অজ্ঞাত পরে ক্লোরিন। আগে অজ্ঞাত গ্যাসের জন্য R16, ক্লোরিন গ্যাসের জন্য R25। অজ্ঞাত গ্যাস যেহেতু R1 লিখছি, তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব হবে D1। যেটাকে 1 ধরবো সেটা সব সময় 1। তাহলে R1 এর মান 6, R2 এর মান 5, D2 এর মান 36, D1 এর মান বের করতে বলছে। দুই পাশে স্কয়ার করে দিলাম, 6 স্কয়ার 36, 5 স্কয়ার 25। তাহলে ডানের রুটটা উঠে যাবে। সুতরাং D1 ইজ ইকুয়াল টু 25 মোল পার গ্রাম পার ডিএম কিউব। একই রকম টার্ম গুলার একক সেম। আগের ডি যেহেতু গ্রাম পার ডিএম কিউব, এখনকার ডি হচ্ছে গ্রাম পার ডিএম কিউব। অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার R1, ক্লোরিনের নিঃসরণের হার R2। অজ্ঞাত গ্যাস যেহেতু 1 ধরছি, সারা জীবনে এটা 1, তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1 জানতে চাইছে, ক্লোরিনের ঘনত্ব D2 দেওয়া আছে। আর এবং ডি এর মধ্যে সম্পর্ক R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার D2 বাই D1। এখান থেকে D1 এর ভ্যালুটা আমরা কি করছি, বের করে ফেলছি। আজকের অঙ্ক এখানেই শেষ। এখন একটু থিওরি পড়ে আজকের ক্লাসটাও শেষ করে দিব। সবাই শোনো। ব্যাপন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে অণুর ইতস্তত ছোটাছুটি। ব্যাপন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে অণুর ইতস্তত ছোটাছুটি। ব্যাপন সমানুপাতিক 1 বাই আণবিক ভর। মানে ব্যাপন আর আণবিক ভর হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি এবং তুমি ব্যস্তানুপাতিক। আমি সর্বোচ্চ হলে তুমি সর্বনিম্ন, আমি সর্বনিম্ন হলে তুমি সর্বোচ্চ। ব্যাপন এবং আণবিক ভর ব্যস্তানুপাতিক। আণবিক ভর যার বেশি তার ব্যাপন কম, আণবিক ভর যার কম তার ব্যাপন বেশি। কিছু কিছু আণবিক ভর জেনে রাখো 2.018, বা শুধু 2 লিখো, শুধু 2 লিখলেও হবে। অঙ্ক করার সময় 2.018 লিখে নিও। হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম পার মোল। মিথেন 16 গ্রাম পার মোল, লিখে নাও। অ্যামোনিয়া 17 গ্রাম পার মোল। নাইট্রোজেন 28 গ্রাম পার মোল। অক্সিজেন 32 গ্রাম পার মোল। লাফিং গ্যাস 44 গ্রাম পার মোল। কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম পার মোল। ক্লোরিন 71 গ্রাম পার মোল। ব্যাপন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে অণুর ইতস্তত ছুটাছুটি। ব্যাপন আর আণবিক ভর ব্যস্তানুপাতিক। যার ভর বেশি হবে সে তো ছুটাছুটি কম করবে। এই কারণে এইটার ব্যাপন হচ্ছে সর্বোচ্চ। হাইড্রোজেনের ব্যাপন হচ্ছে সর্বোচ্চ, কারণ এর ভর কম। এই হাইড্রোজেনের ব্যাপন হচ্ছে সর্বোচ্চ, এর ভর কম। যার ভর কম তার ব্যাপন বেশি। ব্যাপন আর আণবিক ভর ব্যস্তানুপাতিক। যার ভর কম তার ব্যাপন বেশি, আর যার ভর বেশি তার ব্যাপন কম। ব্যাপন সর্বনিম্ন, এটার ব্যাপন সর্বোচ্চ, ওইটার ব্যাপন হচ্ছে সর্বনিম্ন। আর মনে রাখবা ভর সমান হলে ব্যাপন সমান। ভর সমান হলে ব্যাপন কি সমান। তাহলে এই যে লাফিং গ্যাস, এবং কার্বন ডাইঅক্সাইড এদের ভর সমান, তার মানে এদের ব্যাপন সমান।
আণবিক ভরের সাথে ব্যাপন হচ্ছে ব্যস্তানুপাতিক, যার ভর কম তার ব্যাপন বেশি। এর ভর কম তাহলে এর ব্যাপন সর্বোচ্চ, এর ভর বেশি তাহলে এর ব্যাপন সর্বনিম্ন। আর ফাইনালি বলছি যে ভর সমান হলে ব্যাপন সমান। আজকে এই পর্যন্তই। তাহলে 5টা বস্তু দেওয়া, কার ব্যাপন সর্বোচ্চ? যার ভর কম। 5টা বস্তু দেওয়া, কার ভর সর্বনিম্ন? যার ভর বেশি। কোন কারণে ভর সমান হলে ব্যাপন সমান। আজকে তোমাদেরকে যে অঙ্ক এবং যে থিওরিগুলো পড়াইয়া দিছি সেগুলো আজকের মধ্যে পড়ে শেষ করবা। যে কোনো বিষয়ে যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।